সকালবেলা পায়ে চপ্পল গলিয়ে থলে হাতে নিয়ে বাজারে কম বেশি আমরা সকলেই যাই। কৌতূহলবশত প্রথমেই হানা দিই মাছের বাজারে। দেখে নি মাছ কেনার পর পকেটে কত বাঁচলো, সেই বুঝে ভাবতে হয় শাকসবজির থলে ভরা যাবে কিনা। এবারে মাছ বাজারে গিয়ে তোপসে, ভেটকি, ট্যাংরা, পাবদা, চিংড়ি, পমফ্রেট, ইলিশের দাম শুনে মনমরা হয়ে অবশেষে পদার্পণ করি অন্ধ্রের চালানি রুই কাতলার দোকানে। গালাগাল করি বেশি দামের মাছ বিক্রেতাদের। তবে আমরা কি কখনো জানতে চাই দাম বেশি মাছের পেছনে কিছু মেছোদের করুণ কাহিনী? আসুন শোনা যাক আজকের গল্পে তাদের কথা। মনে রাখবেন, নদী শুধু জলধারা নয়, কারো জীবনের শেষ আশ্রয়। এই অডিও বাংলা গল্পটি উত্তর কলকাতার গঙ্গার পাড়ের দরিদ্র জেলে সম্প্রদায়কে কেন্দ্র করে রচিত। এটি সমসাময়িক সামাজিক বাস্তবতার এক প্রতিচ্ছবি। প্রকৃতি, দূষণ, প্রশাসনিক উদাসীনতা ও ভ্রান্ত রাজনৈতিক আশ্বাস, এইসব মিলিয়ে কিভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একটি প্রজন্মের পেশা, সম্মান ও ভবিষ্যৎ। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় লেখা এই গল্পে উঠে আসে মাছ কমে যাওয়ার নির্মম বাস্তবতা, প্রশাসন ও সমাজের নীরবতা, বাধ্য হয়ে পেশা বদলের করুণ যন্ত্রণা, পরবর্তী প্রজন্মের জন্য আত্মসমর্পণ। তাই এটি শুধুই একটি গল্প নয়, এটি একটি হারিয়ে যাওয়া জীবনের জীবন্ত দলিল। শুনুন সম্পূর্ণ গল্পটা, কমেন্ট বক্সে লিখে জানান এই গল্পটা কি আপনার পরিচিত কোনো বাস্তবতার কথা মনে করিয়ে দিল কিনা। ভালো লাগলে নিচে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া তো শেয়ার, কমেন্ট বক্সে সদ্ব্যবহার করার সুযোগ থাকছেই। লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটা টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্প নদী। সেই কোন কাক ভরে এক কাপ দুধ চিনি গোলা কেরোসিনের গন্ধমাখা চায়ের গ্লাসে ডোবানো একটা বাসি কোয়ার্টার পাউন্ড পাউরুটি গলদকরণ করে মাছ ধরার নৌকো নিয়ে নদীতে জাল ফেলেছিল কুটিঘাট মেচোপল্লীর কানাই হালদার। সঙ্গে ছিল হিরু, মানে তার সাকরেদ হিরু মণ্ডলকে। সামনের সপ্তাহে বিশ্বকর্মা পুজো, তার মানে আগের রাতে এদেশিদের ঘরে ঘরে পরের দিনের অরন্ধনের রান্না। সন্ধ্যা ইলিশ মাছের বাজার জমবে ভালো। অন্যান্য বছর এই সময় কিছু না হলেও নয় নয় করে এক এক দিন কানাই 15টা থেকে 16টা করে ইলিশ মাছ ধরেছে। কিন্তু এবছর এখনো সারাদিনে 3-4টের বেশি মাছ উঠছে না। এবারে তাই ঘরে ফেরার পালা। আজ মনে হয় এর থেকে বেশি মাছ আর উঠবে। এদিকে বেলা প্রায় 3:30 বেজে গেছে। এই কটা মাছ নিয়ে সে কী বা করবে? তার দিনের খরচা, নৌকোর ভাড়া, ঘাটতোলা বাসদের হাপ্তা, হিরুর খাই খরচা দিয়ে ধুয়ে সে বাড়িতে ফিরে জবার হাতে কী বা দেবে? আর সংসারটাই বা চলবে কী করে? এই সব 7-5 ভাবতে ভাবতে সে হিরুকে মাছের ঝুড়ি বাড়িতে নিয়ে গিয়ে বরফ চাপা দিয়ে রাখতে বলল। তারপর ঘাটে উঠে একখানা বিড়ি ধরিয়ে সে টানতে বসল। ওদিকে হিরু ঘাটের বাঁদিকে তাদের জন্য বরাদ্দ খুঁটিটাতে ফাঁকা নৌকোটা বেঁধে গোটানো জাল আর প্লাস্টিকের খালি ড্রামটা নৌকোর খোলের ভেতর পুড়ে রেখে মাছের ঝুড়ি মাথায় নিয়ে বাড়ির পথে এগিয়ে চলল। দেখতে দেখতে ঘাটে এসে এক এক করে ভিড়তে লাগলো মৎস্যজীবী বাবলু, গৌড়, শম্ভু, রঞ্জিত, কার্তিক, ভোলা আর গণেশের নৌকোগুলো। সবারই সেই এক মৎস্য সংগ্রহের ঘাটতির সমস্যা। সবারই দুঃখের ভাষা এক, সবারই প্রশ্নও এক, মাছগুলো সব গেল কোথায়? উত্তর তাদের কম বেশি সবারই জানা। হলে কি হয়, তারা হাজার চেষ্টা করেও কি মাছেদের আগেকার মতন করে দলে দলে ফিরিয়ে নদীতে আবার আনতে পারবে? বলতে বলতে তারা সবাই মিলে ঘাটে এনে জড়ো করতে লাগলো তাদের আজকের সংগ্রহের ভোলা, ফ্যাসা, তোপসের ভাগাগুলো।
দেখে মনে হয় সব মিলিয়ে সাকুল্যে আধ মনটা হবে। কানাই জানে, আগে রোজ এইসব মাছ এরা সবাই মিলে তুলতো প্রায় 2.5 থেকে 3 মণ। এদের সবারই আশঙ্কা এক, এভাবে চলতে থাকলে মাছ ধরার কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো ধান্দা দেখতে হবে, নচেত যে বউ বাচ্চা নিয়ে ভুকা মরতে হবে। সরকারও তো তাদের সমস্যায় নির্বিকার। এদের মধ্যে বাবলু দাস একটু মাতব্বর প্রকৃতির। সে আগ বাড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে, নানা বিষয়ে খোঁজ খবর রাখে, আর বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসে। কিছুদিন আগে স্থানীয় একটা বাংলা টিভি চ্যানেলে তার ইন্টারভিউ দেখিয়েছে। পার্টির নেতাদের সঙ্গে সেই একমাত্র যোগাযোগ রেখে চলে। ওর বউ একটা বিউটি পার্লারে কাজ করে, তাই ওর অবস্থাটা বাকিদের থেকে কিছুটা হলেও ভালো। বাবলু উঠে দাঁড়িয়ে বলল, ভাই সব শোনো, শোনো সবাই, আমাদের সবার পিঠই দেয়ালে ঠেকে গেছে। আমাদের বউ বাচ্চারা অভুক্ত হয়ে দিন কাটাচ্ছে। ব্যাংক আমাদের ঋণ দেয় না, চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা কিস্তিতে মেটাতে না পেরে গত বছরই আমাদের একজন রাখাল হালদার গলায় দড়ি দিয়েছে। আজ আমাদের অনেকে রিক্সা চালাচ্ছে, ট্রেনে লেমন জুস বিক্রি করছে, বাজারে আলু পেঁয়াজ নিয়ে বসেছে, চায়ের দোকান খুলছে, ফুচকা বেচছে, বউয়ের রান্নার কাজে লাগছে। আমাদের কথা শুনতে কেউ রাজি নয়। বাবলু দম নিতে থামলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো বাবলুর কথা। আবার সে বলে চলল, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানের সাহায্য নিতে হবে। আমাদের সমস্যার কথা যাতে শোনা হয় তার ব্যবস্থা করতে হবে। আমি জানি সামনে 28 তারিখ বিশ্ব নদী দিবস। এই উপলক্ষে আমি বিশ্ব নদী দিবসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও উত্তর 24 পরগনা জেলার নদী সুরক্ষা উপসমিতির প্রয়াসে এবং অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবিশ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ভাগীরথী নদী তীরে কুটিঘাট সংলগ্ন জেলেপাড়ায় আয়োজিত হতে চলা নদী সভায় 56টি মৎস্যজীবী পরিবারের 16 থেকে 17 জন মৎস্যজীবী এবং 19 থেকে 20 জন বিজ্ঞান সংগঠককে নিয়ে এক বিশেষ সভার আয়োজন করার কথা ভেবেছি। কদিন তোমরা সবাই নিজেদেরকে তৈরি করো, যাতে সেই সভায় আমাদের যৌথ সমস্যাগুলোকে সমবেতভাবে তুলে ধরা যায়। সবাইকে কিন্তু কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে চলবে না। পৌঁছে দিতে হবে আমাদের কথা দেশের ও দশের কানে। উপস্থিত সবাই ওই কানাই, গৌড়, শম্ভু, রঞ্জিত, কার্তিক, ভোলা আর গণেশ প্রায় সমস্বরে বলে উঠল, বাবলু, আমরা তোমার সঙ্গে আছি। আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই এলাকার মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার কথা, কষ্টের কথা একযোগে শোনাতে রাজি আছি। সম্ভব হলে শুধুমাত্র সমস্যার নয়, কিছু সমাধানের কথাও আমরা আমাদের মতো করে তাদের শোনাতে চাই। জানি না আমাদের সমাধান কেউ নেবে কিনা। আমরা তাদের জানাতে চাই, এই মৎস্যজীবীদের বলা সমস্যাগুলো তাদের জীবন জীবিকার প্রশ্নে, তাদের স্বাস্থ্যের প্রশ্নে, তাদের নিরাপত্তার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মতে শুধু তাদের নয়, দেশের দশের সবারই জানা উচিত যে এই মাঝগঙ্গায় কয়লার জাহাজ নোঙর করে রাখার জন্য আমাদের ধারে বাকিতে কেনা ইলিশ মাছ ধরার জালগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে। তাই দিনকে দিন মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এখানে জাহাজ সারানোর কারখানা হওয়ায় জাহাজগুলোকে দিনের পর দিন মাঝগঙ্গায় রেখে দিচ্ছে। ইলিশ মাছ গঙ্গাতেই পাওয়া যায় এবং মাঝগঙ্গাতেই পাওয়া যায়। সংকটে পড়েছি আমরা। এই নিয়ে আমাদের সঙ্গে জাহাজ কোম্পানির প্রায়শই ঝামেলা হচ্ছে। দিন 20 আগে কোম্পানির লোকেরা আমাদের দুজনকে জাল সমেত ধরে নিয়ে যায়। এছাড়াও ফেরিঘাটে লঞ্চ চালানোর জন্য মাছ ধরার জাল ছিঁড়ে যাচ্ছে। এমএলএ, এমপি, প্রশাসন প্রত্যেকের কাছে গিয়ে আমরা কোনো সমাধান বা সদুত্তর পাচ্ছি না। শুধু তাদের স্তুতিবাক্যে তো আর আমাদের পেট ভরবে না। তারপরে ধরো, এই রানী রাসমণির আমল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী আমরা এতকাল অবাধে মাছ ধরে আসছিলাম। শীতে যখন মাছ উঠতো না, তখন আমরা নৌকো ফেরি করে সংসার চালাতাম। এখন ঘাটে ফেরি করতেও দিচ্ছে না, পরিবারের লোকজনকে নিয়ে গেলেও না। রানী রাসমণির সেই ঐতিহাসিক আদেশের কথাও পুলিশ শুনছে না। আমাদের ধরপাকড় করছে, বড় অসহায় লাগছে আমাদের নিজেদেরকে। তোমরা সবাই জানো যে গঙ্গার নব্যতা কমে গেছে, চড়া পড়ে গেছে। এর জন্য দায়ী ফারাক্কার ব্রিজ। ভরা কোটালেও আগের মতো সমুদ্র থেকে নোনা জল নদীতে ঢুকছে না, ফলে ইলিশ মাছও আসতে পারছে না। আগের দিনে 15 থেকে 16টা করে মাছ আমরা সহজেই পেতাম,
এখন সারাদিনে 3-4টের বেশি মাছ মিলছে না। বলা বাহুল্য, বড় সাইজ একদমই বিরল। এরপরে আছে খোকা ইলিশ ধরার বিপদ। এখানে আসার আগেই দীঘার মোহনায় টন টন খোকা ইলিশ তুলে বাজারে ভরে দেওয়া হচ্ছে। তারপরে মোহনার মুখে সাগরে মাছ ধরার ট্রলার বেড়েছে হাজার হাজার, তাই বড় মাছ আসতে পারছে না গঙ্গায়। ওদিকে আবার থাইল্যান্ডের মাছ ধরার জাল মাঝ সমুদ্রে সারি করে ফেলে রাখায় প্রজননের সময় অর্থাৎ বর্ষাকালে মাছ গঙ্গায় ঢুকতে না পেরে আবার সমুদ্রে ফিরে যাচ্ছে। এসবের জন্যে আমাদের এই মৎস্যজীবীদের পেশা চালানো আরো কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা আর অন্য কোনো কাজ জানিও না। এই বয়সে নতুন করে নতুন পেশায় যোগ দেওয়াও সহজ নয়। আগে 15 ফুট চওড়া জায়গা জুড়ে মাছ ধরা যেত। অসময়ে ভোলা, ফ্যাসা, তোপসে উঠত 2 মণ করে। কিন্তু পলিথিন প্যাকেটে জল কাদা ঢুকে নদীর তলায় চলে যাচ্ছে, কিন্তু জাল আর নদীর তলা পর্যন্ত পৌঁছতে পারছে না। মাছও জালে আটকাচ্ছে না, ফলে সমস্যা আরো বাড়ছে। গণেশ সাইকেল রিক্সা টেনে সংসার চালাচ্ছে, কার্তিক ফ্লাস্কে চা নিয়ে সাইকেল করে বিক্রি করে পেট চালাচ্ছে। তোমরা সবাই জানো যে গঙ্গার জল আর ভালো নেই, দূষিত হয়ে গেছে। বালি ব্রিজ থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত আমাদের কাজের জায়গায় এপারে বাগবাজার খাল, কাশীপুর রতনবাবুর খাল, নিবেদিতা সেতুর নিচে দেতুর খাল সহ প্রায় 20টার মতো খাল দিয়ে নোংরা দূষিত জল গঙ্গায় এসে পড়ছে। গেঞ্জি কারখানার গন্ধ জল গঙ্গায় পড়ছে। একটারও অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, তাই জলে নামলে চান করলে গায়ে চুলকুনি হচ্ছে, চর্মরোগে ডাক্তার দেখাতে হচ্ছে। এছাড়া আছে জেলেপাড়ায় নদী সভার কাজে গঙ্গা বক্ষে অবৈধ নির্মাণ, পৌরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। এই সব কথাবার্তা যখন চলছে, তারা খেয়াল করেনি যে কখন এরই মধ্যে ঘাটে কার্তিক এসে হাজির হয়েছে, সঙ্গে তার সাইকেলে বাঁধা গরম চায়ের ফ্লাস্ক। এক ফাঁকে কখন যে সে চা করে নিয়ে আসতে বাড়ি চলে গিয়েছিল তা কেউ খেয়ালই করেনি। 2খানা করে নাম খাতায় বিস্কুট সহযোগে কাগজের গ্লাসে গরম চায়ে চুমুক মারতে মারতে সবাই বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে নদীর দিকে দিশেহারা দৃষ্টি দিয়ে তাকিয়ে বসে রইল। দেখতে দেখতে নদীর ওপারে পশ্চিমের আকাশটা কমলা রঙে মাখামাখি হয়ে উঠেছে। ডালে ডালে ঘরে ঘরে ফেরার পাখিরা তাদের পূজনে সভাভঙ্গের প্রস্তুতি জানাতে শুরু করেছে। অবশেষে আজকের মতো সজ্জি বসলেন পাটে। বাবলুদের ঘাট সভা ভঙ্গ হলো। এখন সবাই উন্মুখ আগামী 28 তারিখে কি হয় তা জানার জন্যে। সবার মনেই তাদের আশা পূরণের এক উদ্দাম উন্মাদনা। এক নতুন সূর্যোদয়ের আশায় বুক বেঁধেছে তারা। তবে আকাশ মেঘলা থাকলে কিছু করার নেই। কানাই কিন্তু মনমরা হয়ে বসে রইল। সে জানে এমন অনেক 28 তারিখ আসবেই আর যাবে। বিজ্ঞানী আর সমাজসেবী বাবুরা সব দল বেঁধে আসবে বিপ্লব করতে, তাদের চোখের জল ফেলতে, সহানুভূতি জানাতে। কিন্তু তারা যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। সকাল হলে আপিসের বাবুরা রোজিকার মতো প্লাস্টিকের থলে ঝুলিয়ে টাটকা মাছের খোঁজে মাছ বাজারে হানা দেবে। মাছ বাজারে অনেক ঘোরাঘুরি করে অবশেষে মাছের অগ্নিমূল্য শুনে চোখ কপালে তুলবে। চড়া দাম শুনে মেছোদেরকে চোর, ডাকাত, তোলাবাজ ইত্যাদি বিশেষ বিশেষণে অলঙ্কৃত করবে। দামের ভয়ে দামি কিন্তু টাটকা জ্যান্ত মাছ ছেড়ে অন্ধ্রপ্রদেশ থেকে আমদানিকৃত সেই চালানি রুই কাত্তার খোঁজে বাজারে ঘুরে ঘুরে দেখবে। যেভাবেই হোক তাদের ভাতের কোলে এক টুকরো হলেও মাছ তো চাই চাই। মৎস্যজীবীদের বাতে মাছ না জুটলেও কোনো খেদ নেই। তারা যে বাজারে যায় না, এই নদী যে তাদের এক টুকরো মাছের একমাত্র ভরসা। দেখতে দেখতে ঘাটের ভিড় হালকা হয়ে এসেছে। উঠে পড়ে ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ালো কানাই। আবার কাল ভোরে সেই একই চাকায় যুদ্ধে হবে তাকে। নদী যে তাদের জীবন, জীবন যা দেয় তাই নিয়ে খুশি থাকাই ভালো নয় কি? তবে হ্যাঁ, ছেলেকে সেই কাজে নিয়ে আসবে না। তাকে নিয়ে সে বরং ওই পাড়ার মোড়ে বিলিতি মদের দোকানের কাছে একটা মাছ ভাজার দোকান দেবে। নতুন আশায় বুক বেঁধেছে কানাই। হাঁটার গতি বাড়িয়ে দিয়ে কানাই এগিয়ে গেল বাড়ির দিকে, কারণ খিদেতে তার পেটে ছুঁচে ডন মারছে। বাড়ি ফিরে প্রথমেই জবার রেখে যাওয়া পান্তা ভাতে সদ্ব্যবহার করতে হবে যে। আজ তবে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন।
আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, নিশ্চয় গল্প চ্যানেলে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।